ইন্টারিম যে গভর্নমেন্ট, এই অন্তর্বর্তী সরকার তাদের ৪ মাস পার করেছে এবং ধীরে, ধীরে সরকার একটা শক্ত অবস্থান তৈরি করার চেষ্টা করছে। কিন্তু তারপরেও জনমনে কিছু, কিছু বিষয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। যেমন দেখা যাচ্ছে যে নিত্যপণ্যের যে দাম, এটা এখনো লাগাম ছাড়া। এটা নিয়ে কিছু কনসার্ন পাবলিক মাইন্ড এ রয়েছে। পাশাপাশি নির্বাচন যে ইস্যুটা, সেটার ক্ষেত্রে বলা হচ্ছে যে আগে সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে। তো সেক্ষেত্রে কতদিন ধরে এই সংস্কারটা হবে এটাও কিন্তু ক্লিয়ার নয়। এবং শেষ পর্যন্ত কবে নাগাদ নির্বাচন হবে এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েই গেছে। আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা নিয়েও কিন্তু কারো, কারো মাঝে যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে। তো সবকিছু মিলিয়ে এই যে সরকারের ৪ মাসের যে পারফরম্যান্স আমরা দেখলাম এবং এখনো পর্যন্ত নির্বাচনটা কবে হবে এ বিষয়ে যে তারা স্পেসিফিক ওয়েতে কিছু বলতে পারছে না। এইসব কিছু বিষয় মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে আসলে সরকারটা কোন দিকে যাচ্ছে? বা নির্বাচন ইস্যুতে কেন তারা একটা সুস্পষ্ট করে কিছু বলতে পারছে না? নিত্যপণ্যের দাম কেন এখনো নিয়ন্ত্রণে আনতে পারছে না? এই বিষয়গুলো নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই। আপনার ইন্টারিম গভর্নমেন্ট হেডেড বাই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি মনে করি হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। ধীরে, ধীরে আমার মনে হচ্ছে উনারা আগের থেকে একটু বেটার আপনার পারফরম্যান্স করতেছে এবং আমি মনে করি সময় যতই আগাবে হয়তো আস্তে ধীরে, ধীরে এগুলো করবে। এখানে এই গভর্নমেন্টের আপনার ফেইলিউর বা সাকসেস নির্ভর করতেছে আসলে একটা প্রধানত সংস্কার এবং নির্বাচন। এটা কোনো সন্দেহ নেই, আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। কিন্তু দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলা যদি ঠিক না রাখতে পারে তাইলে কোনো কিছুই মানুষের ভালো লাগবে না। কারণ এগুলো মানুষের ডেইলি নিডস। এখন দ্রব্যমূল্য কতটুক আপনার নিয়ন্ত্রণ করতে পারছে এটা এখনো বলা যাচ্ছে না। কারণ আমরা যতটুক খবর নিছি দ্রব্যমূল্য একটু কমে আবার বাড়ে, একটু কমে আবার বাড়ে। হয়তো একদম লাগামহীন হয়তো আগে ইদানিং আগে হচ্ছে আমরা না। যেটা আগে আমরা যেটা শুনতাম যেটা সিন্ডিকেট ছিল। সিন্ডিকেটের কারণে হুম, নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেত। তো এখন কথা হচ্ছে যে এখন তো নতুন একটি সরকার। এখন তাহলে কারা হুম। চাঁদাবাজি করছে? কারা এই সিন্ডিকেট করছে? কেন দামটা আগের মতই রয়ে যাচ্ছে? এটা কিন্তু প্রশ্ন। হ্যাঁ, আমি আপনার এই কথার উত্তরে শুধু এটা বলব, আসলে সিন্ডিকেট আগের মতোই বহাল আছে। হয়তো উপরে কিছু চেঞ্জ হইছে আমি মনে করি। আর আপনি জানেন পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত ফুললি অ্যাক্টিভেটেড হইছে এটা আমরা এখনো খবর পাচ্ছি না। এবং এই যে সিন্ডিকেটের যেসব লোকজন শুধুমাত্র আপনি জানেন এখানে সমাজে যারা সমাজপতি আছে, এখানে কিন্তু এখনো খুব বেশি পরিবর্তন দেখা যাচ্ছে না। যদিও আপনার অ্যাপারেন্টলি কিছু চেঞ্জ হইছে, কিন্তু সিন্ডিকেট এখনো ভাঙে নাই। এই জন্যই আমি মনে করি যদিও তত্ত্বাবধায়ক বা ইন্টারিম সরকারের কোন রকমের সিন্ডিকেটের প্রতি তাদের কোনো দুর্বলতা আছে এটা আমরা মনে করি না। কিন্তু সমাজে কিন্তু ওই যে সিন্ডিকেটটা কিন্তু এখনো আছে। সেটা এখনো পুরোপুরি ভাঙে নাই। ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলা আপনার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। যদিও আইন শৃঙ্খলা আগের থেকে অনেক ভালো আছে। আমি মনে করি আমাদের মানুষজন এমনি না হয় আপনি চিন্তা করতে পারেন ৩ দিন বা ৫ দিন কোন সরকার ছিল না। এবং গত এই ৪ মাসের মধ্যে আপনি বলতে পারেন মোর দ্যান 2 মান্থস কোন পুলিশই ছিল না। এখনো পুলিশ পর্যাপ্ত আপনি বলতে পারবেন না। আমার মনে হয় না 50% পুলিশ সিরিয়াসলি কাজ করতেছে। কিন্তু আমাদের মানুষ নিজেরাই আমি মনে করি অ আমরা যে যত কথাই বলি, আমাদের বেশিরভাগ মানুষ অত্যন্ত ভালো, শান্তিপ্রিয় এবং তারা আজ পর্যন্ত কিছু মব জাস্টিস আমরা দেখছি, সেটা হয়তো হাতে গোনা হবে এবং সেগুলার কোনদিনই আমরা সাপোর্ট করি না। কিন্তু এগুলো ছিল রিঅ্যাকশন আমি মনে করি। তো এই ২ টার পরে আসে নির্বাচন এবং সংস্কারের কথায়। তো সংস্কারের কথা যদি আমি বলি, আমি এই সরকারের অনেক প্রশংসা করতে চাই। যেমন আপনি ধরেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে শ্বেতপত্রটা বের করল, $২৪০ বিলিয়ন পাচার করছে এবং খাতুয়ারি যে বর্ণনাটা দেয়া হইছে, এটা ভবিষ্যতে বাংলাদেশের ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তকে দেওয়ার জন্যও বলা হচ্ছে। হোয়াট এ নাইস অ্যাপ্রোচ! আমি এটাতে সাধুবাদ জানাবো। তারপর আপনি দেখেন যেটা অর্থনৈতিক ক্ষেত্রে আপনি বলতে পারেন বিশেষ করে অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাথে আরো অন্যান্যদেরকে আমি ধন্যবাদ দিব। সেটা হচ্ছে আপনি নিশ্চয়ই আমার দর্শক শ্রোতারা জানেন ২ টা বড় অলিগারকে
সিরিয়াসলি ধরছে এবং আরো একটা ধরার প্রক্রিয়াতে আছে। যেমন বেক্সিমকোর নাকি ১৬৯টা কোম্পানি আছে। ১৬৯টা কোম্পানির মধ্যে একটাকে এ ক্যাটাগরিতে করছে, ৩২টাকে বি ক্যাটাগরিতে করছে, বাকিগুলাকে সি ক্যাটাগরিতে করছে। সি ক্যাটাগরিতে খুব সম্ভবত ১৩৬টা, এগুলাকে বন্ধ করে দেওয়া হবে এবং অবলুপ্ত ঘোষণা করা হবে। ৩২টাকে আপনার বিক্রি করে দেওয়া হবে। তারা ২৭,০০০ কোটি টাকা, তাদের প্রধান ব্যাংক জনতা ব্যাংক, প্রধান ব্যাংক জনতা ব্যাংকের থেকে ২৭,০০০ কোটি টাকা লোন করছে বেক্সিমকো এবং এই ৩২টা কোম্পানি বিক্রি করে জনতা ব্যাংকের টাকা শোধ করা। আমি কতটুক করতে পারে জানি না, বাট অ্যাপ্রোচ ইজ ওয়ান্ডারফুল। তাদের একমাত্র লাভবান কোম্পানি যেটা, সেটা হচ্ছে বেক্সিমকো ফার্মা, এবং এই ফার্মা কোম্পানির শেয়ার বেচা বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া হবে। প্রফিট যত হবে, যত ব্যাংকে পাবে, ওখানে ডিস্ট্রিবিউট করার জন্য একটা অলরেডি যৌথ মিটিং হয়েছে। সেটা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ব্যাংক, আপনার উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল, এটা একটা প্ল্যান অলরেডি করা হয়েছে। একইভাবে আপনার এস আলমের আপনি জানেন, সে তো ২ লক্ষ কোটি টাকা, ৮০,০০০ থেকে ১ লাখ কোটি টাকা শুধুমাত্র সে আপনার ইসলামী ব্যাংক থেকে নিছে এবং অন্যান্য ব্যাংক থেকে সে ২ লক্ষ কোটি টাকা পাচার করছে। এবং তার ব্যাংকের শেয়ার সহ যত আপনার সম্পত্তি আছে, অবশ্যই এটা ২ লাখ কোটি টাকা হবে না, হয়তো ১০, ২০, ৩০,০০০ কোটি হয় কিনা জানি না, যতটুকুই হয় এগুলো বিক্রি করে দেওয়ার অলরেডি প্ল্যান হয়ে গেছে। খুব সম্ভবত অকশন হবে, সহসা বিজ্ঞপ্তি হবে। থার্ড হচ্ছে এই যে বসুন্ধরা, এই হারামজাদাদেরকে ওদের বৈদেশিক সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য কোর্ট থেকে ডিক্লেয়ার করা হয়েছে এবং এটা অলরেডি ৫-৭টা দেশে আপনার এমবেসির মাধ্যমে এবং আমাদের এমবেসি এবং তাদের এমবেসিকে এগুলো জানিয়ে দেওয়া হয়েছে এবং তাদের কোর্টকেও জানিয়ে দেওয়া হয়েছে। তো ধরেন বড়গুলোর মধ্যে বাকি আছে সামিট বা নাসা গ্রুপ, যারা এই শয়তানগুলো আছে। তো আমি মনে করি ৪ মাসে এত বড় ৩টা গ্রুপের বিরুদ্ধে এতটুক আগায় যাওয়া কোন পলিটিক্যাল গভর্নমেন্ট এটা করতে পারতো বলে আমি মনে করি না। সুতরাং এই যে অ্যাপ্রোচ গুলা, এই যে কর্মকাণ্ডগুলা, এগুলাকে যদি আমরা আপনার সাধুবাদ না দিই, এগুলাকে যদি আমরা অ্যাপ্রিসিয়েট না করি, তাহলে তো এটা ঠিক হবে না। তারপরে আপনি দেখেন তারপরেও তো একটা প্রশ্ন আছে, এই যে ভূমিদস্যু ইম্পর্টেন্ট জিনিস, সেটা বসুন্ধরা, যার হচ্ছে কথা আপনি নাকি, তারপরে আপনি যে বলছেন এই ভূমিদস্যু বসুন্ধরা শাহ আলম তো এখনো বহাল তবিয়তে আছে। শাহ আলমের পত্র পত্রিকা সবই ঠিক মতো চলছে। তার প্রত্যেকটা বিজনেস তারা কিন্তু মানে সবকিছু ভালোভাবে কার্যক্রম পরিচালনা করছে। তো এটার কারণটা কি? মানে তাকে না, কেন এখনো এগুলো আসতে পারে, প্রশাসক নিয়োগ এগুলো করা আসতে হচ্ছে পারে, না কেন? এগুলো আমরা তো আশা করেছিলাম যে বসুন্ধরা একটা না, এগুলো প্রশাসক আসতে নিয়োগ পারে। করবে। আমি বলি, হ্যাঁ, এগুলো আসতে পারে। যেমন বেক্সিমকোর যেটা করছে, আমি সেটা সংক্ষিপ্ত করছি। আমি বলি বেক্সিমকোর আরো যেটা খবর পাইছি সেটা হলো যে ১৩৬টা কোম্পানি বন্ধ করে দেওয়া হবে। তাদের ব্যাংক তাদের এই কর্মচারীগুলাকে ৩ মাসের বেতন দিবে। যত কর্মচারী আছে এগুলো বন্ধ করে দিবে। কোম্পানি বন্ধ করে দিবে, কিন্তু এদেরকে ৩ মাসের বেতন দিবে। এবং ৩২ যে কোম্পানিগুলো বিক্রি করবে তাদের কর্মচারীদেরকে রেখে দেওয়ার জন্য, যদি উপযুক্ত হয়, তাদেরকে আপনার ওই নতুন শেয়ার হোল্ডার যারা কিনবে, দেশি বিদেশি, তাদেরকে বলা হবে। যদি না দেয় তাদেরকেও ৩ মাসের বেতন দেওয়া হবে। তো আমি মনে করি আপনি যে বেক্সিমকোর কথা বললেন, বেক্সিমকোর বিরুদ্ধে মনে করেন এই শুরু হইছে। বেক্সিমকোটা হয়তো মানে এই ২ টা প্রথমে, তারপরে হচ্ছে বেক্সিমকো আসতেছে। আমি মনে করি তাদের বিরুদ্ধে শুরু করছে, আরো আসবে আমি মনে করি। এবং এটা খুবই, ইংরেজিতে একটা কথা আছে, স্লো বাট স্টেডি। তো আমি মনে করি উনারা যে কাজটা করতেছে স্লো স্টেডি বেসিসে, কোম্পানিগুলো বন্ধ না করে, কোম্পানিগুলোর মালিকানা মনে করেন, মনে করেন যেগুলো ব্যাড কোম্পানি, যেরকম বেক্সিমকোতে বিক্রি করে দিচ্ছে আর কতগুলো ক্লোজ করে দিচ্ছে, ঠিক একইভাবে সামিট বলেন, বসুন্ধরা বলেন, এসালম বলেন, যতগুলো আছে এই অলিগার্ক গুলা, এই হাসিনার ডিক্টেটর, এই খুনিকে যারা বাঁচায় রাখছে, তাদের বিরুদ্ধে আমি মনে করি কার্যকর ব্যবস্থা নিচ্ছে। হয়তো সেটা আমাদের একটু সময় লাগবে, আমাদের হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। তারপরে আপনি আসেন নির্বাচনের কথা। আর সংস্কার আমি মনে করি এই যে যে প্রায় ১০টা-১২টা যে কমিশন করা হয়েছে, তারা ৩১ ডিসেম্বর পর্যন্ত আমরা অপেক্ষা করি, কারণ এটা তো উনি টাইমই দিছে।
যদি এক্সটেনশন নাও করে অথবা করে, ধরেন জানুয়ারি পর্যন্ত এক্সটেনশন করলো, ওনারা তো এখনো টাইম এক্সটেনশন নেয় নাই। এই যে 90 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা, আপনার সেখানে 90 দিনের আগে রিপোর্ট দিয়েছে ডক্টর দেবপ্রিয়। ও আরো একটা অ্যাপ্রোচ আছে ভালো, যেটা গতকাল দেখলাম, সেটা হলো এই যে প্রশাসন, যেগুলো আমি আর আপনি বারবার বলছি, মিলিটারিটা এখনো করে নাই, পুলিশেরটা এখনো করে নাই, কিন্তু প্রশাসন সহ যে 36 না 35টা ক্যাডারের যে অফিসার গুলাকে বাধ্যতামূলক অবসর বা বের করে দেওয়া হয়েছে, তাদের রিপোর্ট অলরেডি গতকাল জমা হয়েছে। আপনার 1700 অফিসারের মধ্যে মনে হয় 700 বা 800 জনকে সুপারিশ করা হয়েছে তাদেরকে রিইনস্টেট করার জন্য, এবং তাদেরকে প্রমোশন যে দেওয়া হয় নাই এগুলা আপনার ভূতাপেক্ষা দেওয়ার জন্য। তাহলে আমি মনে করি এগুলা গুড অ্যাপ্রোচ। এই অফিসারগুলো যদি তাদেরকে আবার চুক্তিভিত্তিক নিয়োগ করে, অথবা যাদের চাকরি এখনো যায় না তারা যদি জয়েন করে, আমি মনে করি প্রশাসন চেঞ্জ হবে। এগুলা ইজ এ গুড অ্যাপ্রোচ। আর সংস্কার, যেটা আসলে সংস্কারের জন্য সময় লাগবে, যেটা আপনার সাথে আমি আরো একদিন বলছিলাম, আমি মনে করি বাই দ্য এন্ড অফ 2025 অর আর্লি 26 নির্বাচন হয়ে যাবে, এটা আমার এক্সাম্পশন। আমি মনে করি এর বাইরে যাবে না, এবং সংস্কার যদি সব ওনারা করে যেতে পারবে না, তবে দুই একটা সংস্কার করে যেতে হবে। এখানে আপনি আওয়ামী লীগ তো মনে করেন এটা তো হলো একটা, মনে করেন বাজে দল, এটা তো একটা ফালতু দল, এই হিটলারের দল মনে করেন, ডিক্টেটরদের কমিউনিস্ট পার্টি। বিএনপির আপনি যদি 2004-05-এর কথা আপনি একটু মনে করেন, যেমন এই যে তৎকালীন ক্যাবিনেট সেক্রেটারি ডক্টর সাদত হোসেনের জন্য আমি মনে করি ব্যক্তিগতভাবে, আমার এখনো মনে আছে যে মাজদার হোসেন মামলায় যখন জুডিশিয়ারিকে সেপারেট করার জন্য রায় দেওয়া হলো, এই আমলারা ডক্টর সাদত হোসেনের নেতৃত্বে, এমনকি আকবর আলী খান, উনারা কিন্তু এটা বাস্তবায়ন করতে দেয় নাই। এবং এই যে জুডিশিয়ারি যে সেপারেশন, সো কল সেপারেশন হয়েছে, তার মানে একদম নগ্ন বই প্রকাশ দেখলাম এই হাসিনা নামক এই তানাশার আমলে, যে কিভাবে দাসী বানাইয়া আমাদের বিচার বিভাগকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তো সুতরাং সংস্কার কিছু বাস্তবায়ন সরকার করে যাওয়া উচিত বলে আমি মনে করি। প্রথমত এই যে নির্বাচন সংক্রান্ত, এটা মাস্ট, এটা করতেই হবে। আমি মনে করি না যে, যদিও বিএনপির অনেক শিক্ষা হয়েছে, ভবিষ্যতে কি করবে আমরা জানি না, আশা করি তারা ভালো করবে, কিন্তু তাদের জন্য অপেক্ষা করার দরকার নেই। নির্বাচন সংক্রান্ত যত সংস্কার আমি মনে করি আগামী নির্বাচনের আগে এই ইন্টারিম ডক্টর ইউনূসের নেতৃত্বে করা উচিত, এবং ডক্টর বদিউল আলম মজুমদারের মতো একজন খুবই যোগ্য মানুষ এটা করতেছে, এবং আমি মনে করি এখানে আর কোনো লুপ হোল রাখা যাবে না, এবং এটা সব রাজনৈতিক দলের আপনার কমিটমেন্ট নিতে হবে, কারণ এটা পার্লামেন্টে রেটিফাই হইতে হবে। কারণ পার্লামেন্টে রেটিফাই না হলে এগুলো আবার হবে না, যত সংস্কারই আমরা করি, সুতরাং তাদের এখানে দরকার হবে। কিন্তু অর্ডিন্যান্স জারি করে হলেও নির্বাচন সংক্রান্ত, আর হচ্ছে বিচার বিভাগ, পুলিশ এবং নির্বাচন, এই তিনটা সংস্কার আমি মনে করি বাস্তবায়ন করা। ধরেন আমি মনে করি এই যে 3 মাসের 31শে ডিসেম্বরে যদি দেয়, অথবা ধরেন আমি আরো 1 মাস বাড়াই দিলাম 31শে জানুয়ারির মধ্যে যদি রিপোর্ট দেয়, এরপরে রাজনৈতিক দলগুলোর সাথে বসে, অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে বসে, সিভিল সোসাইটির সাথে বসে, সাংবাদিকদের সাথে বসে একটা ঠিক করে, আমি মনে করি বাকি সংস্কারগুলার যেগুলো রিপোর্ট আসবে সেগুলো রিকমেন্ডেড করে, এবং রাজনৈতিক দলগুলোর থেকে কমিটমেন্ট নিয়ে ওগুলো বাস্তবায়ন করা হয়তো সম্ভব হবে না, কিন্তু আমি মনে করি মিনিমাম এই তিনটা বাস্তবায়ন করা শুরু করলে তারপরে নির্বাচনটা বাই দ্য এন্ড অফ 2025 or আর্লি 2026 আমি মনে করি ইট ইজ পসিবল। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমার বা দেশবাসীর আমি মনে করি এখনো 100% আস্থা আছে, এবং উনি যেভাবে উইথ হিজ অল উইজডম, অনেক সমালোচনা আমরা করতেছি এবং উনি বলছে মন খুলে সমালোচনা করেন, কিন্তু আবারও আমরা বলবো, আমরা এমন সমালোচনা করব না যাতে দেশের মানুষের গণতন্ত্রের ক্ষতি হবে, এগুলো আমরা করতে পারবো না, এগুলো আমরা করা উচিত না। তো আপনার এই সংক্ষেপে আমরা একটু সংক্ষেপ করব কথাবার্তার মধ্যে, যে ইন্টারিম গভর্নমেন্টের এই 4টা মোটা দাগে বড় কাজ, সেটা হচ্ছে দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, সংস্কার এবং নির্বাচন।
আরো অনেক টুকিটাকি কাজ হবে। দিস আর দ্য মেজর ওয়ার্কস আমি মনে করি। এইগুলাতে উনাদের কাজ সীমাবদ্ধ রেখে মিনিমাম আমার মতে এই ৩টা সংস্কারের একদম বাস্তবায়ন করে বাকিগুলার রিকমেন্ডেশন করে নির্বাচন দিবে এবং আমি মনে করি বাংলাদেশের 18 কোটি মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের প্রতি আছে। তাদের অনেক ভুলভ্রান্তি আছে, তাদের অনেক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের রিজার্ভেশন আছে, আমাদের সমালোচনা আছে, আমরা করব। বাট মোটা দাগে আমি মনে করি নির্বাচন, এই যে আপনি যে বললেন না যে নির্বাচন উনি রোড ম্যাপ ডিক্লেয়ার করতে, বিএনপি যেটা বলতেছে বা জামাত বা অন্য রাজনৈতিক দলও বলতেছে, অনেকে লম্বা কথা বলতেছে, তবে নির্বাচন দেরি করা ঠিক হবে না। আমরা যতই এইটাকে একটা ম্যান্ডেটেড আনঅফিশিয়ালি ম্যান্ডেটেড সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, কিন্তু কোন একটা রাজনৈতিক দল ক্ষমতায় না আসা পর্যন্ত আসলে this will be very difficult to tackle the situation, the volatile situation which already created by Hasina and her friendly country, so called আমি বলবো বন্ধুবেশী শত্রু ভারত আমাদের বিরুদ্ধে যে অ্যাপ্রোচ করতেছে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক রাজনীতি বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে চেঞ্জ, এখানে আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে। আমরা বিভিন্নভাবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, যদিও যে কোনো আক্রান্ত ট্যাকেল করার মতো ক্ষমতা বাংলাদেশের 18 কোটি মানুষের আছে। ইন্টারিম গভর্নমেন্টকে আমরা সেই সাপোর্ট করে যাব, আমাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না বলে আমি মনে করি।